আমরা আজকে জেনারেল ইকুয়েশন অফ n এর ডিগ্রি কিভাবে সলভ করা হয় সেগুলো আমরা শিখব। তো একটা জেনারেল ইকুয়েশন অফ n এর ডিগ্রি কে কিভাবে লেখা যায়, dny dxn p1 dny dxn minus 1 plus p2 dn minus y dxn minus 2 plus pny equals to q, where p1 p2 pn and q are constants, যেখানে p1 p2 pn constants হতে পারে বা functions of x, x এরও ফাংশন হতে পারে, বাট ডু নট কন্টেন y, এগুলোর মধ্যে y কন্টেন করবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় জেনারেল ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ nth ডিগ্রি। এখানে হাইয়েস্ট ডিগ্রি n, ওই জন্য এটাকে বলা হচ্ছে nth ডিগ্রি। এই ধরনের ইকুয়েশন সলভ করা আমরা শিখবো, এই ধরনের ইকুয়েশন সলভ করা শিখবো। তো আমরা প্রথমে শিখবো সেই সমস্ত ইকুয়েশনগুলো সলভ করা যেগুলো q ইকুয়ালস টু 0। প্রথমে আমরা সেই সমস্ত ইকুয়েশনগুলো সলভ করা শিখবো যেখানে q এর ভ্যালু 0, অর্থাৎ এই সমীকরণের ডান দিকে যদি 0 থাকে তাহলে সেই সমীকরণগুলো কি করে সলভ করা হয় সেই সমীকরণগুলো আমরা সলভ করা শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা ইকুয়েশন নিই। একটা ইকুয়েশন নিলাম d2y dx2 প্লাস 5 dy dx প্লাস 6y ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। ঠিক আছে, তো এই ইকুয়েশন সলভ করার প্রথম প্রসেস হচ্ছে আমরা ধরে নেব লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx be a trial solution of the equation। আমরা ধরে নিলাম y equals to mx, এই ইকুয়েশনটার একটা ট্রায়াল সলিউশন। তাহলে আমরা কি পাবো, দেন কি পাবো, dy dx equals to কি m e to the power mx and d2y dx2 কি পাবো m স্কয়ার e to the power mx। ঠিক আছে, এই m ই টু দি dy dx আর d2y dx2 আর এই y, এই যে ভ্যালুগুলো পেলাম আমরা এই সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি পাবো, আমরা বসিয়ে দেওয়ার ফলে কি পাবো, m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস 5m e টু দি পাওয়ার mx প্লাস 6 e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। আর আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হয় না, তাহলে কি এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা কমন নিয়ে নিলাম, নিয়ে ওদিকে যেহেতু 0 আছে তাহলে কি করব, m স্কয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। কারণ কি আমরা জানি কখনো এক্সপোনেনশিয়াল 0 হয় না। ঠিক আছে, তার জন্য আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে ভাগ করে দিলাম বা কমন নিয়ে ওদিকে নিয়ে গেলাম, যেটা খুশি বলতে পারো। আচ্ছা, এটাকে আমরা এবার মিডল টার্ম ফ্যাক্টর করে দিলে কি হবে, m প্লাস 3 ইন্টু m প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাবো, m ইকুয়ালস টু -3, -2। m এর মান কি পেলাম, -3 -2, এই দুটো পেলাম। তাহলে देयरफॉर আমরা কি বলবো, দ্য জেনারেল সলিউশন ইজ y ইকুয়ালস টু কি পাবো, c1 e টু দি পাওয়ার -3x প্লাস c2 e টু দি পাওয়ার -2x, where c1 and c2 are arbitrary constants। ঠিক আছে, এইটা হচ্ছে এই ইকুয়েশনটার একটা জেনারেল সলিউশন। ঠিক আছে, এইবার ভালো করে লক্ষ্য করো, আমরা সব অঙ্ক এই যে প্রসেস y equals to e to the power mx, এইটাকে বলা হয় এই ইকুয়েশনের ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন ধরে নিয়ে আমরা dy dx বের করলাম আর d2y dx2 বের করলাম, বের করে এই মানগুলো বসানোর পরে এই যে মানটা পাচ্ছি এইটা m স্কয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। কার অক্সিলারি ইকুয়েশন, এই যে সমীকরণ, আমি যদি 1 নম্বর দিয়ে সমীকরণটা, 1 নম্বর সমীকরণের অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে,
1 নম্বর সমীকরণের অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এইটা। তখন আমরা এর পরবর্তীতে যখন অঙ্কগুলো আমরা করব, পরবর্তীতে আমরা ডাইরেক্ট এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন লিখব, এগুলো আর আমরা করব না। প্রথম একটা শেখার জন্য আমরা কিভাবে এই অক্সিলারি ইকুয়েশনটা আসছে একটা শেখার জন্য আমরা একটা সলভ করলাম, ঠিক আছে। এইবার এখানে প্রশ্ন আসছে যে এম এর মান দেখো এখানে -3 আর -2 দুটো ডিস্টিংক্ট আলাদা আলাদা ভ্যালু, সেই আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা জেনারেল সলিউশনটা পেয়েছি এইটা। তাহলে এইবার এম এর তো অনেক রকম ভ্যালু হতে পারে, প্রচুর ভ্যালু হতে পারে, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, ইকুয়াল হতে পারে, আনইকুয়াল হতে পারে, জিরো হতে পারে। তাহলে সমস্ত কেসে এই জেনারেল সলিউশনটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এক একটা কেস আমরা উল্লেখ করবো, এবার কেসগুলো উল্লেখ করব। আচ্ছা, when m equals to m1 comma m2, where m1 comma m2 are real and distinct। m1 আর m2 যদি রিয়েল হয় আর ডিস্টিংক্ট হয়, আলাদা আলাদা যদি হয়, তাহলে সেক্ষেত্রে জেনারেল সলিউশন আমি জিএস সংক্ষেপে লিখছি। জেনারেল সলিউশন কি লিখবো? y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। এখানে আমি একটা কথা বলেছি, m1 m2 রিয়েল বলেছি। এখানে আমি m1 m2 রিয়েল বলেছি এবং ডিস্টিংক্ট বলেছি। সেই রিয়েলের মধ্যে m1 m2 কি হতে পারে? নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, যা খুশি তাই হতে পারে, ভ্যালু দুটো আলাদা হলেই হবে, ঠিক আছে। এবার আমার m এর দেখা যাচ্ছে তিনটে ভ্যালু পেলাম, m1 m2 m3, তিনটে ভ্যালু পেলাম। m1 m2 m3 তিনটে ভ্যালু পেলাম, m1 m2 m3 তিনটে ভ্যালু পেলাম। তিনটেই যদি ডিস্টিংক্ট হয়, তিনটেই যদি আলাদা আলাদা হয়, তখন কি হবে? y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস c3 e টু দি পাওয়ার m3x, তিনটে। এবার এইভাবে যদি n খানা হয়, m1 m2 ডট 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 mn, n খানা ডিস্টিংক্ট ভ্যালু যদি হয় m এর, এবং প্রত্যেকটা যদি ডিস্টিংক্ট এবং রিয়েল হয়, ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল সবগুলোই যদি হয় ডিস্টিংক্ট এবং রিয়েল, তখন আমরা কি করব? y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস ডট 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 cn e টু দি পাওয়ার mnx, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে, যত খুশি তত ভ্যালু বেরোক না কেন, যদি রিয়েল এবং ডিস্টিংক্ট হয় এইভাবে পরপর দুটো হলে এটা, তিনটে হলে এটা, চারটে হলে c4 দিয়ে হবে, এইভাবে n খানা থাকবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হলো রিয়েল এবং ডিস্টিংক্ট। এইবার আসছি, তাহলে রিয়েল এবং ডিস্টিংক্টের একটা এক্সাম্পল নিই। আমি যদি m ইকুয়ালস টু বের করি 2 3 4, তাহলে সেক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে? y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 e টু দি পাওয়ার 3x প্লাস c3 e টু দি পাওয়ার 4x। কোনো কারণে এটা মাইনাস হলো, -2, 3, 4, তাহলে এটা মাইনাস হবে। আচ্ছা, আবার একটা প্রশ্ন আসতে পারে, যদি 0 হয়, m ইকুয়ালস টু 0, 3, 4, তিনটেই ডিস্টিংক্ট, তাহলে এখানে কি হয়ে যাবে? c1 e টু দি পাওয়ার 0 ইন্টু x, তার মানে e টু দি পাওয়ার 0। এবার e টু দি পাওয়ার 0 মানে কত? e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 মানে 1 মানে কি হবে? এখানে অনলি c1 থাকবে, আর কিছু থাকবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে রিয়েল এবং ডিস্টিংক্ট যদি হয় তাহলে এগুলো। আচ্ছা, এবার আসছি রিয়েল অ্যান্ড ইকুয়াল। এবার আসছি রিয়েল অ্যান্ড ইকুয়াল হচ্ছে m ইকুয়ালস টু, যদি m1 ইকুয়ালস টু m2 হয়, হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে জেনারেল সলিউশনটা কি হবে? y ইকুয়ালস টু c1 প্লাস c2x e টু দি পাওয়ার mx, c1x প্লাস c2x ইন্টু e টু দি পাওয়ার mx। mx কেন লিখলাম? কারণ m1 m2 m1 m2 এই ভ্যালু তিনটেই সমান, তাই আমি এখানে e টু দি পাওয়ার
mx লিখলাম, ঠিক আছে। একই রকম ভাবে যদি তিনটে হয় m1 m ইকুয়ালস টু m1 m2 m3 তিনটে রিয়েল এবং ইকুয়াল হয়, তখন আমি কি করব y ইকুয়ালস টু c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার mx, ঠিক আছে। চারটে হলে c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার প্লাস c4x কিউব ইন্টু ই টু দি পাওয়ার mx, এইভাবে চলতে থাকবে। তাহলে এবার এক্সাম্পল দিই, আমরা m এর ভ্যালু পেলাম 2,2, তাহলে সেক্ষেত্রে জেনারেল সলিউশন কত হবে? জেনারেল সলিউশন হবে y ইকুয়ালস টু c1 প্লাস c2x c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 2x, হয়েছে। আচ্ছা এরকম যদি হয় আমার m এর ভ্যালু 2,2,3, এটা যদি হয় m ইকুয়ালস টু 2,2,3, তাহলে আমাদের জেনারেল সলিউশন হবে এই দুটো যেহেতু সেম, তাহলে এখানে হবে সেম, সেমের প্রপার্টি কি c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x, আর এটা ডিস্টিংক্ট, ডিস্টিংক্টের জন্য কি হবে c3 ই টু দি পাওয়ার 3x, হয়েছে। আর আবার আমরা যদি m এর ভ্যালু পাই m ইকুয়ালস টু 0,0,3, তাহলে কি হবে জেনারেল সলিউশন y ইকুয়ালস টু 0 এর জন্য কি হবে c1, আর এই 0 এর জন্য কি হবে c2x ইন্টু ই টু দি পাওয়ার 0x, ই টু দি পাওয়ার 0x মানে কত 1, লেখার দরকার নেই, প্লাস এটা ডিস্টিংক্ট 3 ই টু দি c2 c3 ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এইভাবে আলাদা আলাদার জন্য আলাদা আলাদা ডিস্টিংক্ট, এইটা আর এটা সেম, সেমের জন্য সেম প্রপার্টি, আর এটা ডিস্টিংক্ট, ডিস্টিংক্টের জন্য ডিস্টিংক্ট প্রপার্টি। এবার যদি এরকম হয় আমার তিনটে 3,3,3 m ইকুয়ালস টু 3,3,3, তাহলে কি হবে আমার জেনারেল সলিউশন y ইকুয়ালস টু c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এই প্রসেসে চলতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। যদি ডিস্টিংক্ট হলে ডিস্টিংক্টের প্রসেস, সেম হলে সেমের প্রসেস, সেম এবং ডিস্টিংক্ট যদি একসঙ্গে থাকে তাহলে এইভাবে চলতে থাকবে। এইটা হবে সেম এবং ডিস্টিংক্ট, এটা হচ্ছে সেম এবং ডিস্টিংক্ট, দুটো সেম 3 ডিস্টিংক্ট, তাহলে দুটো সেমের জন্য সেম প্রপার্টি আর ডিস্টিংক্টের জন্য ডিস্টিংক্ট প্রপার্টি, যেখানে c1 c2 c3 এই এগুলো সব হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টস, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যে কোনো সমাধান যদি, যে কোনো ইকুয়েশন সমীকরণ যদি সমাধান করি, তাহলে তো আমাদের কেবলমাত্র রিয়েল রুট থাকে না, কমপ্লেক্স রুটও থাকে, তাই তো। তাহলে কমপ্লেক্স রুট থাকলে আমরা কি করব? কমপ্লেক্স রুট থাকলে আমাদের সলিউশন কি হবে? সেক্ষেত্রে জেনারেল সলিউশনটা কি হবে? কমপ্লেক্স রুট থাকলে আমাদের জেনারেল সলিউশন কি বের হবে? আমাদের m এর মান আসলো আলফা প্লাস মাইনাস আই বিটা, আলফা প্লাস মাইনাস আই ইন্টু বিটা, ঠিক আছে। আলফা প্লাস মাইনাস আই বিটা এই আকারে যদি আমাদের রুট বেরোয়, তখন আমাদের জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স, ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, এটা হচ্ছে জেনারেল সলিউশন, ঠিক আছে। ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স যদি আমার কমপ্লেক্স রুট আসে তখন। তো যেমন এখানে আমাদের যদি জেনারেল সলিউশন m ইকুয়ালস টু আসে 2 প্লাস মাইনাস i রুট 3, এটা যদি আসে, তখন আমাদের জেনারেল সলিউশন কি হবে? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x c1 cos রুট 3x প্লাস c2 sin রুট 3x, ঠিক আছে, হয়েছে। আচ্ছা আবার m ইকুয়ালস টু যদি আমার এরকম থাকে প্লাস মাইনাস i ইন্টু 5 প্লাস মাইনাস i ইন্টু 5, তার মানে এখানে কি আলফা 0 এসছে। আলফা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0x, লেখার দরকার আছে, ই টু দি পাওয়ার 0x মানে 1, তখন কি হয়ে যাবে c1 cos 5x প্লাস c2 sin 5x, ঠিক আছে। আচ্ছা এবার এরকম আসতে পারে আমার m ইকুয়ালস টু একটা 2 আসলো আর একটা আসলো প্লাস মাইনাস 1, একটা আসলো 2 আর একটা আসলো 1 প্লাস মাইনাস i রুট 2, এইটা আসতে পারে m এর মান রিয়েল আর কমপ্লেক্স মিলিয়ে মিশিয়ে আসতে পারে। তখন আমার কি হবে জেনারেল সলিউশন? তখন জেনারেল সলিউশন কি হবে? y ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার 2x, ডিস্টিংক্ট এবং রিয়েলের ডিস্টিংক্ট প্রপার্টি প্লাস এবার কমপ্লেক্সের প্রপার্টি, এটা কি হবে c
কি হবে এটা e টু দি পাওয়ার আলফা x, তার মানে e টু দি পাওয়ার x c1 cos root 2x প্লাস c2 sin root 2x। এইটা হচ্ছে যদি আমার মিলেমিশে থাকে তাহলে এটা হবে, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এইবার আরেকটা জিনিস, ছোট্ট একটা কথা বলি। এই প্রপার্টিটা এইটা অনেক, এটাকে আবার সংক্ষেপে এভাবেও লেখা যায়, যেমন y ইকুয়ালস টু আছে e টু দি পাওয়ার আলফা x c1টাকে আমি যদি cos ax ধরি, এই cos x, হ্যাঁ c1টাকে যদি আমরা ধরি cos x আর এটা হচ্ছে cos বিটা x, আর c2টাকে যদি আমরা ধরি sin x আর এটা হচ্ছে sin বিটা x, মানে c1 সমান cos x আর c2 সমান sin x যদি ধরি, তাহলে এটাকে কি লেখা যাবে e টু দি পাওয়ার আলফা x cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটাকে কি লেখা যাবে cos বিটা মাইনাস 1 ইন্টু x, বইয়ে এভাবেও লেখা থাকতে পারে। আচ্ছা, আবার আমি যদি e টু দি পাওয়ার আলফা x, এবার আমি c1টাকে ধরলাম sin x আর c2টাকে ধরলাম cos x, তখন কি হয়ে যাবে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার আলফা x cos x তো নয়, এটা sin x ধরেছি, sin x cos বিটা x প্লাস cos x sin বিটা x, তার মানে কি sin a cos b প্লাস cos a sin b e টু দি পাওয়ার আলফা x ইন্টু sin, এটাকে কি লেখা যাবে বিটা প্লাস 1 ইন্টু x, ঠিক আছে? এই আকারেও দেওয়া থাকতে পারে, এই আকারেও দেওয়া থাকতে পারে, অথবা এটাও দেওয়া থাকতে পারে। এই তিনটে আকার কিন্তু একই, যেহেতু কনস্ট্যান্টগুলোকে আমরা এটা ধরে নিলাম, ধরে নিয়ে এই তিনটে আকারে আসলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রিয়েল হয়ে গেছে, রিয়েল আনইকুয়াল হয়ে গেছে, রিয়েল ইকুয়াল আনইকুয়াল হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেল। কমপ্লেক্সের দুটো রুট হলে এটা। এইবার নেক্সট হচ্ছে কমপ্লেক্সের যদি চারটে রুট আসে এবং এইভাবেই আসে, সেম প্রপার্টি আলফা প্লাস মাইনাস আই বিটা কমা আলফা প্লাস মাইনাস আই বিটা, এইভাবে যদি কমপ্লেক্সের চারটে রুট বেরোয়, তখন আমাদের জেনারেল সলিউশনটা কি হবে? তখন আমাদের জেনারেল সলিউশন হবে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার আলফা x c1, যেহেতু সেম c1 প্লাস c2x cos বিটা x প্লাস c3 প্লাস c4x ইন্টু sin বিটা x, ঠিক আছে? কমপ্লেক্স রুট যদি চারটে আসে যেখানে পেয়ার সেম হয়, তাহলে পেয়ার সেম হওয়ার জন্য এই যে আলফা প্লাস আই বিটা দুবার এসছে, তাই এই প্রপার্টিটা, আর আলফা মাইনাস আই বিটা এইটা, ঠিক আছে? সেম প্রপার্টি হওয়ার জন্য কমপ্লেক্স রুট যদি পেয়ার আকারে আসে, চারটে কমপ্লেক্স রুট যদি হয়, তাহলে এই হচ্ছে আমাদের রুট। সাধারণত আমরা কোনো সময় ইকুয়েশন সলভ করলে এই ধরনের রুট আসতে পারে, রিয়াল ডিস্টিংক্ট, রিয়াল ইকুয়াল, ডিস্টিংক্ট এবং ইকুয়াল মিলেমিশে, কমপ্লেক্স এবং কমপ্লেক্স ডিস্টিংক্ট, ঠিক আছে? এবার আমরা দুটো চারটে অঙ্ক করে দেখব, জেনারেল সলিউশন বের করব, কিছু প্রবলেম করে আমরা জেনারেল সলিউশন বের করব। আচ্ছা, ফার্স্ট প্রবলেম হচ্ছে 2 d2y dx2 minus 3 dy dx plus y equals to 0। এটা এই প্রবলেমটা আমরা ধরলাম, প্রথমে একটা সহজ প্রবলেম দিয়ে শুরু করছি। তাহলে তো আমরা বলেছি ট্রায়াল সলিউশন আর করবো না, আমরা ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশনে যাব। দ্য অক্সিলারি ইকুয়েশন, এটাকে যদি আমরা 1 নম্বর দিই, অক্সিলারি ইকুয়েশন অফ ইকুয়েশন 1 ইজ কি হবে 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। এটাকে যদি আমরা হার্ডার ফ্যাক্টর করি কি হবে 2m স্কয়ার মাইনাস 2m
মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাই তো? টু এম কমন নিলে কত হচ্ছে এম মাইনাস ওয়ান কমন নিলে এম মাইনাস ওয়ান সমান জিরো। এখান থেকে কি পাচ্ছি এম মাইনাস ওয়ান ইন্টু টু এম মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাবো এম ইকুয়ালস টু ওয়ান কমা হাফ। তাহলে কি লিখবো হেন্স, এখানে কি রিয়েল এবং ডিস্টিংক্ট, হেন্স দ্য জেনারেল সলিউশন hence the general solution of the given equation is কি হবে y equals to c1 e to the power x plus c2 e to the power half x, where c1 and c2 are arbitrary constants। ঠিক আছে, এটা হচ্ছে এর সলিউশন, কিছু নেই, প্লেন সিম্পল সলিউশন, খুব সহজ অঙ্ক এটা। আচ্ছা আমরা নেক্সট পরের অঙ্কে যাব। Next problem, d4y dx4 minus 4 d3y dx3 minus 8 d2y dx2 minus 8 dy dx plus 4y equals to 0, এটা আসলো। আচ্ছা তাহলে অক্সিলারি ইকুয়েশন বের করব। দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশন কি হবে m to the power 4 minus 4 m cube minus 8 m square minus 8 m plus 4 equals to 0, এটা হবে। এটাকে আমরা এইভাবে ভাঙছি, m to the power 4 কে m square এর স্কয়ার মাইনাস 4 m কিউব কে আমরা ভাঙছি 2 into m square into 2m, ভাঙতে পারি এটা। আচ্ছা মাইনাস 8m স্কয়ার কে ভাঙছি 4m স্কয়ার minus 4m square minus 8m plus 4 equals to 0। আচ্ছা এখান থেকে আমরা এই পোরশনটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারছি a স্কয়ার minus 2ab minus 8 আছে, সরি এটা প্লাস 8 আছে, হ্যাঁ এটা প্লাস 8 আছে, এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে। তাহলে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি লিখব m স্কয়ার minus 2m তার হোল স্কয়ার, এটা লিখতে পারি এই পোরশনটা। আচ্ছা প্লাস 4m স্কয়ার আর 8m থেকে আমরা 4m কমন নিলাম, 4m কমন নিলে থাকছে m minus 2 plus 4 2 equals to 0, 4 equals to 0। আচ্ছা এবার এই m স্কয়ার minus 2m এর হোল স্কয়ার আছে m স্কয়ার minus 2m, আচ্ছা m স্কয়ার minus 2m তার হোল স্কয়ার প্লাস, আচ্ছা এখান থেকে 4 কমন নিলে ভালো হতো, 4m কমন না নিয়ে আমি এখান থেকে 4 কমন নিচ্ছি, এখান থেকে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে কি হবে m স্কয়ার 4m স্কয়ার m স্কয়ার minus 2m, 4 কমন নিচ্ছি তাহলে m স্কয়ার minus 2m, এটা ঠিক করে নাও, সব ঠিক করে নিচ্ছি। এখান থেকে আমি 4 কমন নিচ্ছি তাহলে m স্কয়ার minus 2m plus 4। আচ্ছা তাহলে m স্কয়ার minus 2m এর হোল স্কয়ার, এই 4টাকে আমি ভাঙছি এইভাবে 2 into 2 into m স্কয়ার minus 2m প্লাস এই 4 কে আমি লিখছি 2 এর স্কয়ার ইকুয়ালস টু 0।
হয়েছে? তাহলে এবার লক্ষ্য করো ভালো করে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যায়, m স্কয়ার মাইনাস 2m প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হয়েছে। এবার আমরা m এর মান বের করব। m এর মান বের করব শ্রীধরাচার্যতে কি হবে, মাইনাস m ইকুয়ালস টু কি হবে, আগে প্রথমে আমি এই পোরশনটা এই জোড়াকার বের করি স্কয়ারের, তাহলে সেটা চারটে রুট বেরিয়ে যাবে। কি হচ্ছে, মাইনাস বি কত 2 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4a c2 বাই 2a, তার মানে কত আসছে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 4 বাই 2, তাই তো? তার মানে কত আসছে 1 প্লাস মাইনাস i, তাই নয় কি? তার মানে আসছে 1 প্লাস মাইনাস i। তাহলে 1 প্লাস মাইনাস i এখান থেকে ইমপ্লাইজ করছে, তাহলে m ইকুয়ালস টু কত আসছে 1 প্লাস মাইনাস i, 1 প্লাস মাইনাস i। হয়েছে? তাহলে এখান থেকে জেনারেল সলিউশন আমরা কি পাবো, জেনারেল সলিউশন লাস্ট যেটা বললাম, চারটে কমপ্লেক্স রুট হলে কি হবে, y ইকুয়ালস টু আলফা কত e টু দি পাওয়ার x c1 প্লাস c2x ইন্টু cos x, এখানে বিটার মান কত 1 প্লাস c3 প্লাস c4x ইন্টু sin x, where c1 c2 c3 c4 are arbitrary constants, where c1 c2 c3 c4 are arbitrary constants। এটাই হচ্ছে এই সমীকরণের জেনারেল সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে এই সমীকরণের জেনারেল সলিউশন। দুটো অঙ্ক হলো, আর একটা করব আমরা, দেখি। Next problem, d4y dx4 minus y equals to 0, এটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি করব, the auxiliary equation is কি হবে m টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এটা সহজেই করা যাবে, m স্কয়ার প্লাস 1 ইন্টু m স্কয়ার মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা কি পাবো, m ইকুয়ালস টু প্লাস মাইনাস i, আর m ইকুয়ালস টু প্লাস মাইনাস i প্লাস মাইনাস 1। এটা এই জন্যই নেওয়া, রিয়েল এবং কমপ্লেক্স মিলে থাকবে বলে এটা আমি আরো নিলাম। রিয়েল এবং কমপ্লেক্স যদি মিলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিয়েল এবং কমপ্লেক্স দেখো এখানে 1 প্লাস মাইনাস 1 ডিস্টিংক্ট, তাহলে ডিস্টিংক্ট হলে জেনারেল সলিউশন, ডিস্টিংক্ট এই প্রথমে রিয়েলের জেনারেল সলিউশন y ইকুয়ালস টু কি হবে, ডিস্টিংক্ট c1 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x, সরি প্লাস x হলো এটার জন্য, প্লাস m প্লাস মাইনাস i, এখানে আলফা 0
আলফা 0 মানে e টু দি পাওয়ার 0x মানে 1 লেখার দরকার নেই, তাহলে কি হবে c3 বিটা কত 1 c3 cos x plus c4 sin x, where c1 c2 c3 c4 are arbitrary constants. Where c1 c2 c3 c4 are arbitrary constants. ঠিক আছে, আমরা এই অঙ্কগুলো করলাম, এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সে অঙ্কগুলোর একটা জিনিস ছিল কি, q = 0 ছিল। টার্গেট এই অঙ্কগুলোর একটাই ছিল, ডান দিকে আমাদের সমীকরণগুলো ডান দিকে 0 ছিল, তাই আমরা এই m এর মান বের করার পরে ডাইরেক্ট জেনারেল সলিউশন লিখছিলাম। ঠিক আছে, ডাইরেক্ট আমরা জেনারেল সলিউশন লিখছিলাম। আমাদের মেন যে অঙ্ক, এই কোর্সের মেন, আমরা এখন মেন কোর্সে ঢুকবো। মেন কোর্সের অঙ্কে যেটা হবে, এই কিউ নট ইকুয়ালস টু 0, ডান দিকের যে কিউটা নট ইকুয়ালস টু 0 হবে। তো নট ইকুয়ালস টু 0 হলে কিউ কি হতে পারে, কিউ কনস্ট্যান্ট হতে পারে, কিউ পলিনোমিয়াল হতে পারে, কিউ হতে পারে এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x। ঠিক আছে, কিউ sin x cos x ট্রিগোনোমেট্রিক ফাংশনস হতে পারে, এই সব হতেই থাকবে, এগুলোর কম্বিনেশন থাকবে, সব কিছু থাকবে। তো যদি ডান দিকে 0 না থাকে তখন আমরা এর জেনারেল সলিউশন কি করে করব? তো ডান দিকে যদি 0 না থাকে তখন জেনারেল সলিউশন বের করার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কিছুই না, আমরা এই যে এখন ডান দিকে যদি 0 না থাকে তখন আমরা এখানে ডাইরেক্ট জেনারেল সলিউশন লিখছি, আমরা ডাইরেক্ট জেনারেল সলিউশন লিখব না। আমরা এই যে ডাইরেক্ট জেনারেল সলিউশন লিখছি তখন এটাকে ডাইরেক্ট জেনারেল সলিউশন লিখব না, তখন আমরা লিখব এই যে যেটা বেরোচ্ছে এটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন, সংক্ষেপে সিএফও বলা যায়। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফাংশন বের করবো। এই যে যেটা বেরোবে ডান দিকে যদি আমার নট ইকুয়ালস টু 0 হয়, ডান দিকটা যদি আমার নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই অক্সিলারি ইকুয়েশনের m এর মান বের করার পর যেটা বেরোবে, m এর মান বের করে যে সলিউশনটা বেরোবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। ঠিক আছে, তারপরে আমরা কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল এটাকে সংক্ষেপে লেখা হয় পিআই, তারপরে আমরা করব কি, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। সেই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পরে যখন আমার কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল তখন আমার জেনারেল সলিউশনটা হবে, জেনারেল সলিউশন আমি লিখব কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তখন আমার জেনারেল সলিউশনটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, এইটা হবে আমার জেনারেল সলিউশন তখন। ঠিক আছে, এই জেনারেল সলিউশনটা আমরা এবার বের করা শিখবো। তো জেনারেল সলিউশন বের করতে গেলে যে কমপ্লিমেন্টারি ফাংশন বের করা, আমরা এতক্ষণ অবধি যেটা শিখলাম তাতে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার আমাদের নতুন কোনো নিয়ম শিখতে হবে না, ওই প্রসেসটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। আমরা শিখবো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে গেলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা আমরা শিখবো। এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার প্রচুর কেস আছে, তো আমরা একটা একটা করে কেস শিখবো। ঠিক আছে, প্রথমে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার আমরা শর্টকাট মেথডগুলো একটু জানি, একটা করে মেথড জানবো, একটা দুটো করে মেথড জানবো আর একটা দুটো করে আমরা সলভ করব। ঠিক আছে, প্রথম মেথড হচ্ছে, যেমন এই যে একটা অঙ্ক আছে d2y dx2 প্লাস 5dy dx। আচ্ছা, আমি একটা অঙ্ক লিখি, অঙ্ক থেকেই বলি আস্তে আস্তে। d3y dx3 plus 2d2y dx2 plus dy dx equals to e to the power 2x। ঠিক আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা ডান দিকে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, ডান দিকে তার মানে কিউ, ডান দিকে যে কিউ ছিল কিউ নট ইকুয়ালস টু 0 আছে। ঠিক আছে, কিউ নট ইকুয়ালস টু 0 আছে।
তো এই যে কিউ নট ইকুয়াল টু 0 আছে, এই অঙ্কটাকে অনেক জায়গায় এই অঙ্কটাকে বইয়ে আবার এভাবেও লেখে ডি কিউব ওয়াই প্লাস 2d স্কোয়ার প্লাস ডি 2d স্কোয়ার ওয়াই প্লাস dy ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, বা এটাকে আরো এভাবে লেখা হয় ডি কিউব প্লাস 2d স্কোয়ার প্লাস ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তারপরে এই যে ডি এর যে পলিনোমিয়ালটা পাচ্ছি, এই যে ডি কিউব প্লাস 2d স্কোয়ার প্লাস ডি, এইটাকে সংক্ষেপ এইটাকে এফ অফ ডি বলা হয়, এটাকে বলা হয় এফ অফ ডি, যেখানে এখানে ডি সমান ডি কি, ডি হচ্ছে ডি ডিএক্স, ক্যাপিটাল ডি ইকুয়ালস টু কি হচ্ছে ডি ডিএক্স, ক্যাপিটাল ডি কে ডি ডিএক্স দ্বারা রিপ্রেজেন্ট, ডি ডিএক্স কে ক্যাপিটাল ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর এইটাকে বলা হচ্ছে এফ অফ ডি, এইটাকে বলা হচ্ছে এফ অফ ডি, এই যে ডি কিউব প্লাস 2d স্কয়ার প্লাস ডি, এটাকে বলা হচ্ছে এফ অফ ডি। কোন কোন অঙ্কে এই আকার থাকবে, কোন কোন অঙ্কে এই আকার থাকবে, কোন কোন অঙ্কে এই আকার থাকবে, সব এই এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, তিনটেই সেম। ঠিক আছে, আর এই যে এইটাকে বলা হচ্ছে এফ অফ ডি, ডি এর যে পলিনোমিয়াল সেটাকে এফ ডি দিয়ে আমরা সূচিত করছি। তাহলে প্রথম আমাদের নিয়ম হচ্ছে, আমরা এক্সপোনেনশিয়ালের অঙ্ক নিয়েছি, প্রথম অঙ্ক হচ্ছে আমার, প্রথম আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব এক্সপোনেনশিয়াল ফাংশনের। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে বের করব, 1/fd ইনটু এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার ax, 1/fd ইনটু এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার ax। এই যে এইটা থাকবে, এটাকে 1/fd করতে হবে ইনটু ই টু দি পাওয়ার ax। এইটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালের নিয়ম, যে fd আমার যেটা থাকবে সেটা 1/1 করতে হবে, fd যেটা হবে সেটাকে আমরা 1/fd লিখবো, আর এক্সপোনেনশিয়াল যদি থাকে, এক্সপোনেনশিয়াল ডান দিকে যেটা থাকবে সেটা ডান দিকে গুণ হবে। তো এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি হবে, ই টু দি পাওয়ার ax বাই f অফ a, if f of a not equals to 0, if f of a not equals to 0, এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই যে x এর যে সহগটা আছে সেই সহগটা d এর জায়গায় বসে যাবে, d এর জায়গায় বসে যাওয়ার পরে যদি 0 না হয়, d এর জায়গায় বসে যাওয়ার পরে যদি 0 না হয়, তাহলে এটাই আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, আর যদি 0 জায়গায়, এখানে যদি আমার d এর জায়গায় a বসিয়ে দিয়ে যদি 0 হয়ে যায়, তখন আমার পার্টিকুলার মেথড, পার্টিকুলার ইন্টিগ্রাল কি হচ্ছে, ই টু দি পাওয়ার x বাই f অফ d প্লাস a ইনটু 1, ই টু দি পাওয়ার x এদিকে চলে আসলো, d এর জায়গায় কি বসে যাবে, যেখানে যেখানে d আছে সেখানে সেখানে d এর জায়গায় কি বসে যাবে, d প্লাস a। ঠিক আছে, যেখানে যেখানে d আছে সেখানে সেখানে d এর জায়গায় হয়ে যাবে d প্লাস a, আর ডান দিকে যেহেতু ই টু দি পাওয়ার x চলে এসেছে কনস্ট্যান্ট, এখানে কি হবে, if f of a equals to 0, if f of a equals to 0। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের কমপ্লিমেন্টারি এক্সপোনেনশিয়াল ফাংশনের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার মেথড। আমরা এইভাবে এক্সপোনেনশিয়াল ফাংশনের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। ঠিক আছে, এই পোরশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার মেথড। আচ্ছা, এইবার এই মেথডটা আমরা জানলাম যে এইভাবে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। তাহলে আমরা কি করব, প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করি। কমপ্লিমেন্টারি ফাংশন বের করার নতুন কোনো রুলস নেই, সেই একই রুলস। প্রথমে কি, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ কি হবে, m কিউব প্লাস 2m স্কয়ার প্লাস m ইকুয়ালস টু 0। এখান থেকে কি m কমন নাও, তাহলে কত হচ্ছে, m প্লাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি হচ্ছে, m ইন্টু m প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, m ইকুয়ালস টু 0, মাইনাস 1, মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন কি পেলাম, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি আসছে, কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়ালস টু 0, 0 এর জন্য c1 ইনটু ই টু দি পাওয়ার 0x, তার মানে ই টু দি পাওয়ার 0x মানে 1, প্লাস দুটো সেম, সেম হলে কি হবে, c2 প্লাস c3x ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x, where c1, c2, c3 are arbitrary constants। হয়েছে,
এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বেরোলো। এবার কমপ্লিমেন্টারি ফাংশন বের করার পরে আমরা কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল এক্সপোনেনশিয়াল আছে, আমরা এই নিয়মে যাব। আমরা দুটো মেথড, আমরা দুটো প্রসেস শিখে এক্সপোনেনশিয়ালের দুটো ভাগ, একবার যদি 0 হয় তাহলে এটা হবে, আর 0 না হলে এটা হবে। আচ্ছা, তাহলে আমরা এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। the particular integral is কি হবে 1 by d cube plus 2d square plus d into e to the power 2x। আচ্ছা, ইকুয়ালস টু, আমরা কি বলেছি, এই যে x এর যে সহগ 2, এই 2টা আমরা d এর জায়গায় বসিয়ে দেখব 0 হচ্ছে কিনা। লক্ষ্য করো এখানেও প্লাস, এখানেও সব প্লাস, সুতরাং বসালে 0 হওয়ার কোনো অপশন নেই। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে সমীকরণটা সলভ করে আমরা যে মানগুলো পেয়েছি, এখানে একটাতেও 0 2 আসেনি, সুতরাং এখানে 2 বসালে কোনোভাবেই 0 আসবে না। তো যেহেতু 0 আসবে না, সেহেতু এখানে 2 বসে যাবে। তাহলে কি হবে, e to the power 2x by 2 cube plus 2 into 2 square plus 2 equals to e to the power 2x by কত হবে 8 plus 8 plus 2, তার মানে কত হবে e to the power 2x by 18। এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এটা বেরোলো কি, পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল, কমপ্লিমেন্টারি ফাংশন বেরিয়ে গেল। তাহলে হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ কি হবে, y equals to c1 plus c2 plus c3x e to the power minus x plus e to the power 2x by 18। এটা হলো আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে গেলে প্রথমে আমাকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে CF কমপ্লিমেন্টারি ফাংশন, আর এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল আর কমপ্লিমেন্টারি ফাংশন যোগ করলে আমার কি আসবে, জেনারেল সলিউশন। ঠিক আছে, এটা হলো আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন যদি থাকে। আচ্ছা, এবার আমরা এটা শিখলাম। এটা শেখার পরে এইবার আমরা শিখব ডান দিকে যদি আমাদের পলিনোমিয়াল থাকে বা কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকলে এক্সপোনেনশিয়াল দিয়েও করা যাবে, আমি দুটোই বলে দিব। হ্যাঁ, তো আমাদের কিউ ইকুয়ালস টু যদি হয় পলিনোমিয়াল অর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল দিয়ে যদিও করা যাবে তবু। হ্যাঁ, তো এই প্রসেসটা পলিনোমিয়াল বা কনস্ট্যান্ট থাকলে এর কোনো প্রসেস নেই, মানে এই মেথডে করতে হবে সেটা কোনো মেথড নেই। যে মেথডটা হচ্ছে আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে শিখবো কিভাবে আমাদের এই পলিনোমিয়াল বা কনস্ট্যান্ট থাকলে করা যাবে। যেমন অঙ্কটা হচ্ছে d2y dx2 plus 9y equals to 5x square। দেখো ডান দিকে পলিনোমিয়াল আছে, x এর দ্বিঘাত সমীকরণ আছে।
ঠিক আছে, ডান দিকে পলিনোমিয়াল আছে, এক্স এর দ্বিঘাত সমীকরণ আছে। তো এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। তার মানে কি করতে হবে, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ কি হবে, m স্কয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি কি পাবো, m ইকুয়ালস টু প্লাস মাইনাস 3i, তাই না। m স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 9, তাহলে প্লাস মাইনাস 3i। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি বেরোবে, কমপ্লিমেন্টারি ফাংশন বেরোবে e টু দি পাওয়ার আলফা x, e টু দি পাওয়ার আলফা এখানে 0, তাহলে কি হবে c1 cos 3x প্লাস c2 sin 3x, ঠিক আছে। where c1 and c2 are arbitrary constants। হয়েছে? আচ্ছা, এবার আমরা বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল। দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ পার্টিকুলার ইন্টিগ্রালটা কি করব, তাহলে আমরা লিখব 1/d স্কয়ার প্লাস 9 ইন্টু ডান দিকে যেটা আছে সেটা 5x স্কয়ার, হয়েছে। আচ্ছা, আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে d স্কয়ার প্লাস 9 আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, 1 প্লাস x তার ইনভার্স অথবা 1 মাইনাস x তার ইনভার্স, এই দুটো ফর্ম। এটার এক্সপেনশন কি হবে, 1 মাইনাস x 1 প্লাস x 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 চলতে থাকবে। আচ্ছা, এটা কি হবে 1, এটা কি হয়ে যাবে, এটা সবই প্লাস, ঠিক আছে। নেগেটিভ হলে কি হয়, সবই প্লাস হয়, আর পজিটিভ হলে কি হয়, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এই যে d স্কয়ার প্লাস 9 কে আমার এই ফর্মে নিয়ে আসতে হবে। তো এই ফর্মে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, নিচে 9 কমন নিতে হবে। 9 কমন নিলে কত হচ্ছে, 1 প্লাস d স্কয়ার বাই 9 ইন্টু 5x স্কয়ার, হয়েছে। তাহলে এবার কি হচ্ছে, 1/9 1 প্লাস d স্কয়ার বাই 9 তার ইনভার্স ইন্টু 5x স্কয়ার করলাম, d স্কয়ার প্লাস 9, এই যে এটাকে ইনভার্স, এই যে এই ফর্মে চলে এসেছে, কোনটা, এই ফর্মে এসেছে, ঠিক আছে। এবার এই ফর্মে এসেছে, তো এবার এই ফর্মে আমাকে ভাঙতে হবে, ভাঙবো 1/9 1 প্রথমটা কি হচ্ছে মাইনাস d স্কয়ার বাই 9, তারপরে প্লাস, এটা যদি x এর কাজ করে 1 প্লাস x তাহলে কি 1 মাইনাস x প্লাস x স্কয়ার কত হবে, d টু দি পাওয়ার 4 বাই 81, তারপরে মাইনাস ডট 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 5x স্কয়ার। আমি আর লিখলাম না, না লেখার কারণটা আমি বলছি। কারণটা হচ্ছে d মানে আমরা কি বলেছিলাম, d dx, ঠিক আছে। d মানে হচ্ছে d dx, তাহলে d স্কয়ার মানে কত, d2 dx2, তার মানে d মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, d স্কয়ার মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ, d টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারবার ডেরিভেটিভ। তো আমাকে এই এক্সপ্যানশনটা ভালো করে লক্ষ্য করা দাও, এই এক্সপ্যানশনটা তো ইনফাইনাইট সিরিজের, তো আমি কত দূর অবধি এটা এক্সপ্যান্ড করে যাব, এটা তো করে গেলে শেষই হবে না। তো এই এক্সপ্যানশনটা আমাকে ডান দিকের এই ফাংশনটা দেখে এক্সপ্যান্ড করতে হবে। ডান দিকের ফাংশনটা কত আছে, x স্কয়ারের একবার ডেরিভেটিভ করলে হবে x, দুবার ডেরিভেটিভ করলে হবে কনস্ট্যান্ট, আর তিনবার ডেরিভেটিভ করলে হবে 0। তাই তিনবার ডেরিভেটিভ করার পর আমার আর থার্ড টাইম ডেরিভেটিভ হওয়ার পরে আর কোনো টার্ম লেখার দরকার নেই। এই যে এখানে d টু দি পাওয়ার 4 মানে এটা 0, তার মানে এর পরবর্তী সমস্ত টার্মগুলো কি হবে, 0 হবে। তাই এর পরবর্তী সমস্ত টার্মগুলো যেহেতু 0 হবে আর আমাদের লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এইবার আমি লিখব কি, 1/9 এই 5x স্কয়ার 1 এর সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে, 5x স্কয়ার মাইনাস নিচে 9 আছে, 9 থাকলো, d স্কয়ার মানে 5x স্কয়ারের দুবার ডেরিভেটিভ হবে, d স্কয়ার মানে দুবার ডেরিভেটিভ, 10x একবার ডেরিভেটিভ করলে 10x, আর একবার ডেরিভেটিভ করলে কত, 10, তাহলে কত হচ্ছে 10/9, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 5/9x স্কয়ার মাইনাস 10/81। এটা বেরিয়ে গেল পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা বেরোলো পার্টিকুলার ইন্টিগ্রাল, আর এটা বেরিয়েছে কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে জেনারেল সলিউশন কি হবে,
এটা বোঝার জন্য এটা অঙ্কের পার্ট নয়। তাহলে জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন ইজ y ইকুয়ালস টু c1 cos 3x প্লাস c2 sin 3x প্লাস 5/9 x স্কোয়ার মাইনাস 10/81। এটা হচ্ছে জেনারেল সলিউশন। এটা কখন হবে? এই মেথডটা কখন ইউজ হবে? এই মেথডটা ইউজ হবে যদি ডান দিকে পলিনোমিয়াল থাকে বা ডান দিকে কনস্ট্যান্ট থাকলেও তুমি এই মেথডটা ইউজ করতে পারো। কনস্ট্যান্ট থাকলে এই মেথডটা ইউজ করতে পারো বা কনস্ট্যান্ট থাকলে e⁻0x করেও লেখা যায়। সেটা আমরা পরে আসছি, যখন আরো অঙ্ক করব তখন আমরা আরো জানতে পারবো। তাহলে এই মেথডটা কখন ইউজ হবে? যখন ডান দিকে পলিনোমিয়াল থাকবে। ঠিক আছে? আমরা এক্সপোনেনশিয়াল থাকলে কি করতে হয় শিখলাম, পলিনোমিয়াল থাকলে কি করতে হয় শিখলাম। ঠিক আছে? এবার আমরা এক্সপোনেনশিয়াল আর পলিনোমিয়াল যদি দুটো একসঙ্গে থাকে তখন কি করব? এক্সপোনেনশিয়াল আর পলিনোমিয়াল দুটো যদি একসঙ্গে থাকে তখন আমরা